সাহিত্যের সামগ্রী। মানব মন আদিম যুগ হইতে নানাভাবে আপনাকে প্রকাশ করিয়া চলিয়াছে। এই প্রকাশের নানা রং, নানা ভঙ্গি। আদিম যুগে স্ত্রী পুরুষ পরস্পরকে আকর্ষণ করিবার জন্য বিভিন্ন ভঙ্গির আশ্রয় লইত। অপরের মনোরঞ্জনের প্রচেষ্টার অন্তরালে সেই দিন হয়তো কোনো গূঢ়ার্থ নিহিত ছিল না, কিন্তু সেই প্রকাশ ব্যাকুলতার জঠরেই জন্মগ্রহণ করিয়াছে শিল্প। শিল্প সৃষ্টির একজন শিল্পীর হৃদয়ের অনুভূতির ইন্দ্রিয় ও হৃদয়গ্রাহ্য রূপ। মানুষ এই পৃথিবীর বস্তু সম্ভার হইতে আপন মনের গহনে আহরণ করে রস। মানবের সৌন্দর্য পিপাসু মন প্রকৃতির অনির্বচনীয় সৌন্দর্যে অভিভূত হইয়া তাহার সত্তাকে আপন মনের গহনে অনুভব করিবার জন্য ব্যাকুল হয়ে ওঠে। সে সর্ব ইন্দ্রিয় দিয়া এই রসসুধাকে উপলব্ধি করিতে চায় সর্বদেহে মনে। মানুষের অনুভূতি যদি আপন তৃপ্তিতেই সীমিত থাকিত, তাহা হইলে শিল্প জন্মগ্রহণ করিত না। মানুষ আপনাকে বিস্তার করিয়া দিতে চায়। এই প্রয়াসই সমস্ত প্রকৃতির রাজ্যে বিরাজমান, কিন্তু মানবেতর সৃষ্টিতে এই বিস্তার কেবল বংশ বিস্তারে সীমিত। মানুষের বিস্তার ব্যাকুলতা কেবল মাত্র আজ আত্মজ সৃষ্টিতে থামিয়া থাকিতে পারে না। তাই মননশীল মানুষ কেবল আপন দেহই নয়, আপন অনুভূতিকেও উত্তর পুরুষের কাছে মেলিয়া ধরিতে চায়। ভাস্কর্য, স্থাপত্য, চিত্র, সঙ্গীত, সাহিত্য, অভিনয় এইগুলির মাধ্যমেই মানুষ আপনাকে প্রতিনিয়ত প্রকাশ করিয়া চলিয়াছে। ইহারাই শিল্পকলা। এই শিল্পের বিষয়বস্তু বিচার করিলে দেখা যাইবে যে তাহা এই প্রকৃতি হইতেই আহৃত। সেই জন্যই শিল্পকে বলা হয় প্রকৃতির অনুকৃতি। কিন্তু প্রশ্ন জাগে যে তাহা হইলে প্রকৃতিতে যাহা দেখা যায় তাহা যদি শিল্পের সামগ্রী বলিয়া অভিহিত করা হয়, তাহা হইলে শিল্পের স্বতন্ত্র মর্যাদা কোথায়? সাহিত্য এই শিল্পেরই অঙ্গীভূত। মানুষ প্রতিনিয়ত আপন মনের ভাব প্রকাশের জন্য ভাষা ব্যবহার করিয়া থাকে। এই ভাষা মনের ভাব প্রকাশের একটি সংকেত মাত্র। যাহা প্রতি মুহূর্তে প্রকাশ করিয়া চলিয়াছি তাহাকে স্থায়ী করিবার ইচ্ছাতেই জন্ম হইয়াছে সাহিত্যের। চিত্রশিল্পী পটের ওপর তুলি দিয়া অঙ্কন করেন প্রকৃতির বিভিন্ন ছবিকে, কিন্তু উহাদিগকে যথাযথরূপে না ফুটাইয়া চিত্রশিল্পী তাহার সহিত আপন মনের রসকে মিশাইয়া তাহাকে আরও রসময় করিয়া তোলেন। সাহিত্যও পাঠকের চোখের সম্মুখে চিত্রকে ফুটাইয়া তোলে বর্ণনার সাহায্যে। যখন কালিদাস শকুন্তলার বনতোষিনী মূর্তির বর্ণনা করেন, তখন পাঠকের চোখের সামনে শকুন্তলার এক অনবদ্য মূর্তির রূপ পরিগ্রহ করিয়া থাকে। সঙ্গীত মনের অনির্বচনীয় সুর তন্ময়তাকে প্রকাশ করে। পৃথিবীর আকাশে বাতাসে যে সুর প্রতিনিয়ত ভাসিয়া বেড়ায়, তাহাকে রূপ দিতে চায় সঙ্গীত ও সাহিত্য। মানুষের অন্তরে সুরের এই প্রবাহকে উহারা প্রকাশ করিয়া তোলে। গীতিকবিতার ছন্দে অথবা গীতিধর্মিতার মধ্য দিয়ে সাহিত্য এই সুরকেই প্রকাশ করিতে চায়। সাহিত্য তাহার চিত্র, ধর্ম এবং গীতিধর্ম লইয়া তাহার শিল্পের রাজ্যে প্রধান একটা স্থান লইয়া রইয়াছে। সাহিত্যকে বিচার করিতে গেলে তিনটি জিনিসের ওপর আমাদের লক্ষ্য রাখিতে হইবে: সাহিত্যিকের মন, বস্তু জগৎ এবং প্রকাশভঙ্গি। এই তিনটি লইয়াই গড়িয়া ওঠে সাহিত্য। যে মানুষ বস্তু জগতের মাধুর্যে কেবলমাত্র নিজেই মুগ্ধ হইয়া থাকে, তাহাকে আমরা কবি বা সাহিত্যিক বলিতে পারি না। তাহার মন এবং অনুভূতি লইয়া সে নিজেই যদি মগ্ন থাকে, তাহা হইলে তাহা হইতে একটা
পৃথিবীর মানুষের বিন্দুমাত্র উপকার সম্ভাবনা নাই, কিন্তু তাহার মধ্যে সেই অনুভূতির প্রকাশেই সাহিত্যের সামগ্রী। এই প্রকাশ যদি কেবলমাত্র আপনার ভাবোচ্ছ্বাস হয়, তাহলে তাহার সহিত যদি পৃথিবীর মানুষের মনের কোনো যোগ না ঘটে, তাহা হইলে তাহা লিখিত হইলেও সাহিত্য হিসাবে চিরস্থায়ী আসন লাভ করিতে পারে না। তাহা হইলে এই আত্মগত ভাবোচ্ছ্বাস সাহিত্যের সামগ্রী হইবে না। যাহা সর্বজনবোধ্য তাহাই কেবল সাহিত্যের সামগ্রী হইতে পারে। সাহিত্যের সামগ্রীর বিচারে বস্তুজগতের আলোচনায় আসিয়া পড়ে সর্বাগ্রে। মানবের ব্যক্তিসত্তার বাহিরে যে দৃশ্য ও অদৃশ্য জগৎ তাহার অনির্বচনীয় রূপমাধুর্য লইয়া বিরাজ করিতেছে, তাহাই হইল বস্তুজগৎ। প্রকৃতি, জীবন ও অদৃশ্য শক্তি যাহা মানুষের সুখ দুঃখের নাগালের বাহিরে দাঁড়াইয়া অবিরত প্রাণ চাঞ্চল্যকে প্রকাশ করিয়া চলিয়াছে, তাহাই হল সাহিত্যের সামগ্রী। এক কথায় মানব জীবন, বিশ্ব প্রকৃতি, পরিদৃশ্যমান জগৎ ও অদৃশ্য সেই সত্তা যাহা এই প্রাণচাঞ্চল্যের কেন্দ্রীভূত শক্তি, সমস্তই হইতেছে সাহিত্যের সামগ্রী। ইহা যখন সাহিত্যিকের অন্তরের জারক রসে জারিত হইয়া নবতর রূপ পরিগ্রহ করিয়া আত্মপ্রকাশ করে, তখন তাহা হইয়া ওঠে সাহিত্য। এই প্রকাশ যখন ভাবরূপ পরিগ্রহ করে, তখন তাহা সাহিত্যের সংজ্ঞা লাভ করে। সাহিত্য কেবলমাত্র জ্ঞানের কথাকে অবলম্বন করিয়া গড়িয়া উঠিতে পারে না, কারণ জ্ঞানের যে কথা তাহা একবার বলিলেই জানা হইয়া যায়, কিন্তু সাহিত্য তাহা পুনরাবৃত্তি মনে কখনো ক্লান্তি আনে না। কারণ মানুষের মন সেই পুরাতনের বক্ষ হইতেই নিত্য নূতন সৌন্দর্যের ফল্গু ধারাকে আবিষ্কার করিয়া চমৎকৃত হয়। জ্ঞানের কথা আজ নতুন হইতে পারে, আজ তাহাতে নূতনত্বের চমক থাকিতে পারে, কিন্তু আগামী দিনে তাহা অতি পুরাতন ও সাধারণ হইয়া যাইবে। তদুপরি আজিকার জ্ঞান আগামী দিনে ভ্রান্ত বলিয়া বাতিল হইয়া যাইতে পারে, কিন্তু সাহিত্য চিরন্তনী। যুগের প্রহরা অতিক্রম করিয়া যুগ হইতে যুগান্তরের পথে সে তার ইশারা মেলিয়া রাখে। তাই সাহিত্যে বস্তু জগতের ভাবময় রূপই মূর্তি পরিগ্রহ করে। জ্ঞানের আবেদন বুদ্ধির কাছে, আর ভাবের আবেদন হৃদয়ের কাছে। সাহিত্য হইতেছে এই হৃদয়ের ধন। কালিদাসের মেঘদূতের বিরহী যক্ষ আজ আর মরজগতের চতুর্সীমানায় নাই, কোনোদিন হয়তো ছিলও না, কিন্তু কালিদাস তাহার মনের যে বিরহ বেদনাকে চিহ্নিত করিয়া গিয়াছেন, তাহা আজও বর্ষার আগমনে মানব মনের অন্তঃস্থলে নিবিড় আনন্দে সঞ্চার করে। কারণ কালিদাস বিরহের তত্ত্বকে লিপিবদ্ধ না করিয়া তাহার ভাবকেই সঞ্চারিত করিয়া দিয়াছেন যুগান্তরের পাড়ের মানুষের মনে। আর ইহাই সাহিত্যের কাজ। তাই সাহিত্যের সামগ্রী হইবার দাবি জ্ঞানের বিষয় হইতে ভাবের বিষয়েরই অধিক। তবে কি জ্ঞানের বিষয়ের সাহিত্যের সামগ্রী হইবার কোনোই অধিকার নেই? জ্ঞানের বিষয়েও সাহিত্যের সামগ্রী হইতে পারে, যদি তাহা কোনো ভাবমূর্তি লইয়া আপনাকে অপরের হৃদয়ের সঞ্চারিত করিতে পারে। জগদীশচন্দ্র বসু তাহার ভাগীরথীর উৎস সন্ধানে প্রবন্ধে জ্ঞানের বিষয়ক এক ভাবমূর্তি দান করিয়া পাঠকের মনে মহাদেবের জটা হইতে গঙ্গা অবতরণের চিত্রকে সার্থকভাবে অঙ্কিত করিতে পাঠাইয়াছেন বলেই তাহা বিজ্ঞানের পরিধি ছাড়াইয়া সাহিত্যের অন্তর্ভুক্ত হইয়াছে। অর্থাৎ সর্বমানবের হৃদয়গ্রাহী সুন্দর মূর্তি লইয়া যাহাই প্রকাশিত হইবে, তাহাই সাহিত্যের সামগ্রী। তাহা আকাশের অন্তহীন নীলিমাই হউক, আর জীবনের কুশ্রিতাই হউক, সাহিত্যের আলোচ্য বিষয়কে সুন্দর হইতে হইবে এবং সত্য হইতে হইবে। এই সত্য কি? সাহিত্য যদি বাস্তব সত্যকে তাহার স্বরূপে প্রকাশ না করে, তাহা হইলে কি সত্যের অপলাপ হইবে? অনেকে মনে করেন যে যেহেতু সাহিত্য প্রকৃতির অনুকৃতি, সেই হেতু যাহা এই প্রকৃতিতে নাই, তাহার রূপায়ণ প্রকৃতপক্ষে অসত্যেরই রূপায়ণ, এবং যেহেতু সাহিত্য সত্যের বাহক,
সেই হেতু সাহিত্যে এই প্রকার রূপায়ণের কোনো স্থান নাই। কিন্তু সাহিত্যের সত্য আর বাস্তব সত্য এই দুটি পরস্পর বিরোধী না হইলেও এক নহে। ইন্দ্রিয় দ্বারা আমরা যাহার পরিচয় লাভ করি, যাহা আমাদের নিকট প্রত্যক্ষ, তাহাই বস্তুগত সত্য। কিন্তু সাহিত্য প্রকৃতির সকল কিছুকেই যথাযথরূপে গ্রহণ করে না, তাহাতে ঝাড়াই বাছাই করিয়া তবেই গ্রহণ করে। মানুষ ইন্দ্রিয় দ্বারা প্রকৃতি হইতে রস আহরণ করে, সেই রস তাহার মনের রসায়নগারে চোলাই হইয়া নবতরর অনুভূতির রূপ পরিগ্রহ করে, আর এই অনুভূতি নব নবভাবে বিলসিত হইয়া সাহিত্যের ভাবমূর্তি পরিগ্রহ করে। মানুষ জীবনকে সুন্দর রূপে গড়িয়া তুলিতে চায়, জীবনের বেদিমূলে সুন্দরকে প্রতিষ্ঠা করিতে চায়। এটা চাওয়া ও পাওয়ার দ্বন্দ্বের ভিতর দিয়াই মানুষের অগ্রগমন ঘটে। পাওয়াটা সত্য, কারণ তাহা প্রত্যক্ষগোচর, আর চাওয়াটা কি অসত্য, তাহা অনুভূতিগোচর বলিয়া? ইহা হইতে পারে না। মানুষ জীবনে যাহা চায় কিন্তু পায় না, তাহাকে সে সাহিত্যের মধ্যে দিয়ে ধরিতে চায়। এই চাওয়া বাস্তবের পরিণত না হইলেও তাহা অসত্য নহে। সম্ভাব্য যাহা কিছু মানুষের কল্পনার রঙে রঙিন করিয়া অপরের সম্মুখে উপস্থিত করে, সাহিত্যের সত্য তাহাই, এবং ইহা সত্যের অপলাপ নয়। আর সাহিত্য তো প্রকৃতির অনুকৃতি নয়। মানুষ প্রকৃতির নিকট হইতে উপাদান গ্রহণ করে ঠিক, কিন্তু যথাযথরূপে যদি তাহাকে তুলিয়া ধরিত, তাহা হইলে যাহা কিছু বলিবার ছিল সমস্তই এতদিনে বলা হইয়া যাইত, এবং যাহা কিছু বলা হইত সমস্তই হইত জ্ঞানের বিষয় মাত্র। কিন্তু প্রতি মুহূর্তের মানুষের অনুভূতির তারে নতুন নতুন সুর সংযোজিত হইতেছে। এই সুরের নবীনত্ব কোনোদিন ঘুচিয়া যায় না। প্রতি মুহূর্তের মানুষ আপনার মধ্যে আপনি পরিবর্তিত হইয়া চলিয়াছে। এই পরিবর্তনের জন্যই মানুষের অনুভূতিও নিত্য নতুন থাকিতেছে। এই নিত্য নতুন অনুভূতি লইয়া মানুষ প্রকৃতিকে নিত্য নতুন রঙে অবলোকন করে, এবং সেই নবীনতাই সাহিত্যের সামগ্রী। ইহাই সত্য। দর্শনশাস্ত্র প্রভৃতি তারস্বরে যতই পৃথিবীকে মায়া বলিয়া ঘোষণা করুক, পৃথিবী যেমন সত্য, ইহাও সেইরূপ সত্য। কারণ ইহা অনুকৃতি নয়, অনুসরণ নয়, ইহা সৃষ্টি। সাহিত্যের সামগ্রী কোনগুলি এবং কোনগুলি সাহিত্যের সামগ্রী নয়, এই বিচার করা কখনো সম্ভব নয়। যাহা মানুষের হৃদয়ে চিরকালীন আবেদন লইয়া প্রবেশ করিতে চায়, তাহাই সাহিত্যের সামগ্রী।